দ্য সাইলেন্ট ম্যানর, দ্বিতীয় খণ্ড, পর্ব সংখ্যা 40। লেখনীতে ডায়না ইমরোজ লাকি। সকাল 10টার দিকেও আজ পুরো বাড়িটা শান্ত, একটু ধীরগতি। চারিদিকে আলো এখন পুরোপুরি উজ্জ্বল। সূর্যের কোমল আলো উঠানে হালকা সোনালি ছায়া ফেলছে। বাড়ির লম্বা বারান্দা জুড়ে শিউলি গাছের পাতায় হালকা বাতাস দুলে দুলে নরম শব্দ তুলছে। দালানের দেওয়ালে সকালবেলা রোদ পড়ে এক ধরনের উষ্ণতা তৈরি করে। উঠানে দু একজন কাজের লোক ঝাঁটা দিচ্ছে। রান্নাঘরের দিক থেকে হালকা ধোঁয়া আর ভাজাভুজির গন্ধ ভেসে আসছে। পেছনের দিকে গোয়াল ঘরে গরুর ঘণ্টি মাঝে মাঝে টুং টুং করে শব্দ করছে। আহিরের ঘরের বারান্দা থেকে পুকুর পাড়টা দেখা যায়। পুকুর পাড়ের জল এখন শান্ত। হাঁসের সাঁতারে হালকা ঢেউ উঠছে। বাড়ির পরিবেশে কোনো হইচই নেই, এক ধরনের ভোর সকালের স্থিরতা ঘিরে আহির নীরব চোখে দূর আকাশে চেয়ে আছে। তার চোখের সামনে শুধু ফারদিনা আর সুফিয়ানের কথাগুলো, একসাথে তাদের কাটানো মুহূর্তগুলো যেন তার সামনে স্পষ্টভাবে ভেসে বেড়াচ্ছে। সুফিয়ানের শেষ কথাগুলো তার কানের কাছে বিদ্ধ হয়ে আছে। বিচ্ছেদ কখনোই সুন্দর হয় না। বিচ্ছেদ যদি হয় ভুল বোঝাবুঝির অবসান ঘটিয়ে দুজন দুজনের থেকে চিরদিনের জন্য দূরে সরে যাওয়া, তবে সেই বিষাক্ত আঘাত যেন মৃত্যুর মতোই কঠিন। ভালোবাসা সুন্দর, কিন্তু কখনো কখনো এর শেষ পরিণতি ভয়াবহ হয় ভেবেই আহির যেন স্তব্ধ হয়ে গেল পুরোপুরি। ভোরবেলা বইটি পড়া শেষ করে রাফিদ মীর বিছানায় শুয়ে শুয়ে সুফিয়ান এবং ফারদিনার বিষয়ে আলোচনা করতে করতে দুজন ঘুমিয়ে যায়। সারা রাত জেগেছিল বলেই এখন বেঘরে ঘুমাচ্ছে। আহির বারান্দা থেকে ঘরের ভেতরে চলে আসলো। পায়চারি করতে করতে ভাবছে এখন সে কি করবে, কোথায় যাবে, কার কাছে যাবে, কে তাদের শেষ পরিণতির ঘটনা বলতে পারবে। কোনটি আগে প্রাধান্য দেওয়া উচিত, মিলনের অস্বাভাবিক মৃত্যু নাকি সুফিয়ান এবং ফারদিনার সাথে কি হয়েছিল তা উদ্ঘাটন করা। তারা বেঁচে আছে, বেঁচে থাকলে কোথায় আছে? তবে সে নিশ্চিত বেঁচে নেই তারা। তবে আল্লাহর ইচ্ছাতে দীর্ঘায়ু পেয়ে থাকলে হয়তো বেঁচে আছে। আহির যেন অতিরিক্ত আশা করে ফেলল। আহিরের মাথায় একাধিক প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। স্থির হতে হবে, শান্ত মস্তিষ্কে ভাবতে হবে। আজ দিঘির পাড়ে গতকালের অচেনা অশ্বধারী লোকটি অপেক্ষা করবে। উনি নিশ্চয়ই কিছু জানেন, নয়তো সুফিয়ান এবং ফারদিনার শুভাকাঙ্ক্ষী। তাদের খুঁজে বের করতে লোকটি আপ্রাণ চেষ্টা করছে। হয়তো তিনি নিজেও অনেকভাবে খুঁজেছেন, তাদের পায়নি। আহির একজন গোয়েন্দা বলে অনেক আশা নিয়ে এসেছে তার কাছে। আহির তার আশা ভঙ্গ করবে না। বুলবুল আসে আহিরের ঘরে। দরজা খোলা ছিল। বলল, আপনাদের নিচে নাস্তা খেতে ডাকছেন মালকিন, তাড়াতাড়ি আসুন। বলেই চলে গেল। কোনো কিছু বলল না। মীর ও রাদিফকে ডাকলো, উঠছে না। এইভাবে ডাকলে হবে না। আহির জলের জগ থেকে হাতে জল নিয়ে তাদের দিকে ছিটে মারল। মীর নড়ে চড়ে শোয়ে, রাদিফ এপাশ ওপাশ করলো। আহির পুনরায় ডাকলো, বলল, গতকালের অচেনা লোকটি যিনি আমাকে বইটি পড়তে বলেছেন, সে দিঘির পাড়ে অপেক্ষা করবে, চল ওনার সাথে দেখা করে আসি। মীর ঘুমো ঘুমো চোখে উঠে বসলো। এরপর রাদিফকে টেনে তুলল। ও শিট, সরি রাফিদ। রাফিদ হাই তুলে বলল, জানিস আমি ঘুমের ঘোরে তাদের স্বপ্ন দেখেছি, স্বপ্নে তাদের পূর্ণতা মিলেছে। রাফিদ রসিকতা করে বলে। মীর বলল, মজা করছিস? আর আমি তাদের নিয়ে চিন্তিত। কি হয়েছিল জানায় আমার বেশ আগ্রহ। আহির তাড়া দিয়ে বলল, গতকাল আমরা না খেয়েছিলাম, খিদে পেয়েছে, চল দ্রুত খাওয়া দাওয়া সেরে ওনার সাথে দেখা করে আসি। আহিরের সাথে মীর ও রাফিদ একমত পোষণ করল। খাবার টেবিলে সবাই অপেক্ষা করছে তাদের জন্য। রাফিদ মীর আগে আগে সিঁড়ি বেয়ে নিচে নেমে টেবিলে গিয়ে বসল। আহির কালো রঙের শার্টের হাতা ভাঁজ করতে করতে নিচে নামছে। গৌরী চোখ তুলে একবার তার দিকে তাকালো, দ্বিতীয়বার চোখ সরিয়ে সবাইকে খাবার পরিবেশন করতে শুরু করলো। আহির চেয়ারে বসলো। টেবিলের এক প্রান্তে আমজাদ, অপর প্রান্তে আহির। আমজাদ খাবার মুখে তুলতে তুলতে বললেন, তা গোয়েন্দাবাবু, তদন্ত কত দূর? আমজাদকে কিছু উৎফুল্ল মনে হলো। আহির জবাবে বলল, প্রায় সত্যের কাছাকাছি। খুনিকে শীঘ্রই শনাক্ত করে ফেলবো। মিলন হত্যার সঠিক বিচার হবে।
আমার হাত থেকে আজ অবধি কোনো সত্য লুকিয়ে থাকতে পারেনি, আজও পারবে না। আমজাদ বললেন, তোমার যতদিন খুশি এখানে থেকে তদন্ত করো, কারণ আমার একমাত্র কন্যা মায়ার বিয়ে খুব তাড়াতাড়ি হয়ে যাচ্ছে। বিয়ের আয়োজন কাল পরশুর মধ্যে শুরু করব। গ্রাম শহরের অনেক চেনা পরিচিত মানুষদের নিমন্ত্রণ করতে হবে, অনেক কাজ। তুমি থাকলে আরও সুবিধা হবে। আহির মসৃণ হেসে বলল, আশা করি আমার কাজ শীঘ্রই শেষ হয়ে যাবে। এরপর মায়ার বিয়েতে জমিয়ে আনন্দ করব। বলা শেষে মায়ার দিকে ঘুরে তাকালো। মায়া কিছু বলল না, চুপচাপ খাচ্ছে। মীর কিছুক্ষণ চেষ্টা করছে মায়াকে তার দিকে তাকানোর জন্য, কিন্তু মায়া কারো কোনো কথার প্রতিক্রিয়া করলো না, কারো দিকে তাকাচ্ছেও না। মীর খেতে খেতে চিন্তা করছে কিভাবে মায়ার দৃষ্টি আকর্ষণ করা যায়। গতকাল সারা রাত বসে তারা দ্য সাইলেন্ট ম্যানের বইটি পড়েছে, মায়ার পছন্দের বই। মায়া বলেছিল মীরকে বইটি পড়তে। বইটি পড়েছেন আরও একজন, থমাস জন। মীর থমাসের দিকে তাকিয়ে বলল, বাবা, তুমি আমাকে একটা বইয়ের কথা বলেছিলে না, দ্য সাইলেন্ট ম্যানর? বইটি আমরা পড়েছি গতকাল রাতে। কেমন ছিল অসম্পূর্ণ বইটি? থমাস খাবার হাতে প্রশ্ন করলেন। মীর থমকে বলল, বইটি পড়ে রীতিমতো আমরা নির্বাক। মাথার মধ্যে একটা প্রশ্নই ঘুরপাক খাচ্ছে, সুফিয়ান অর্থাৎ বইটির লেখকের সেদিনের পরে কি হয়েছিল? ফারদিনাই বা কোথায়? আমিও জানার চেষ্টা করেছি, কিন্তু ব্যর্থ হই। মায়া শীতল চোখে মীরের দিকে তাকিয়ে আছে। তার বলা বইটি নিয়ে কথাগুলো বেশ মনোযোগ দিয়ে শুনছে। আহির থমাস জনের প্রশ্ন টেনে বলল, আঙ্কেল, এটা বাস্তব ঘটনা। এর শেষ পরিণতি কী হতে পারে আন্দাজ করে বলতে পারছি না, তবে এই ঘটনা কেউ না কেউ নিশ্চয়ই জানে। আমি এই সত্য বের করব। সুফিয়ান এবং ফারদিনার অমর প্রেম কাহিনী জানতেই হবে। আহিরের চোখে তেজ আর কণ্ঠে এক ধরনের হিম শীতলতা। শালুক মীর আহিরের দিকে তাকিয়ে বললেন, আর যাই কর, সত্য ঘটনা উদ্ঘাটন করতে গিয়ে নিজেদের আবার ক্ষতি করিস না। মায়া এতক্ষণ পরে মুখ খুলল। দ্য সাইলেন্ট ম্যানের বইটির অসম্পূর্ণ কাহিনী তারা খুঁজে বের করবে। সে খুশি মনে আহিরকে লক্ষ্য করে বলল, আপনি বইটির সম্পর্কে জানতে পারলে আমাকে নিশ্চয়ই জানাবেন। মীর বলল, হ্যাঁ হ্যাঁ, অবশ্যই জানাবো। বিয়ের কনে তুমি, আর বিয়ের কনেদের কোনো ইচ্ছা অপূর্ণ রাখতে হয় না। মায়া চোখ ছোট ছোট করে ক্রোধে জ্বলে মীরের দিক থেকে মুখ ফিরিয়ে নেয়। মীর বিড়বিড় করে বলল, মীর তেজ না, যেন আগুন। আমজাদ বইটির বিষয় নিয়ে বাড়াবাড়ি করাটা একদম পছন্দ করেন না। তিনি অসম্ভব কঠোর চোখে আহির, এরপর মীর এবং মায়ের দিকে তাকালেন। বললেন, তোমরা একটা সামান্য গল্প নিয়ে মাতামাতি করছো। আহির বলল, এটা গল্প নয়, বাস্তব। সকালে নাস্তার পর্ব শেষ হয়। আমজাদ এবং থমাসন কারখানার উদ্দেশ্যে বেরিয়ে যান। সাথে আছে আমজাদের ম্যানেজার আবুল। আজকাল কারখানার দায়িত্বে আমজাদ সময় দেওয়ার চেষ্টা করেন। থমাসের সাথে সেই সুবাদে অন্তত আলাদা সময়ও কাটানো যায়। থমাস আজকাল বেশ তাড়া দিচ্ছে মায়ার বিয়ে নিয়ে আমজাদকে। বারবার বলছে মায়ার বিয়ের কাজটা দ্রুত সেরে ফেলতে। যত দ্রুত মায়ার বিয়ের কাজ শেষ হবে, সে তত দ্রুত থাইল্যান্ডে ফিরে যেতে পারবে। আহির আগে আগে তৈরি হয়ে ঘরের বাইরে বের হয়ে উঠানে পায়চানি করতে করতে সিগারেট ধরালো। অশ্বশালার দিকে তাকাতেই চোখ পড়ল পুকুর পাড়ে। সেখানে গৌরী এবং মায়া হাসাহাসি করছে। আহির সিগারেটটা ফেলে দিল, একবার ঘরের দিকে তাকালো। রাফিদ মীর এখনো বের হয়নি। সে পুকুর পাড়ে গেল। মায়া ঘাটের উপরে বসে আছে। গৌরী দাঁড়িয়ে দাঁড়িয়ে কিছু বলছে, মুখে একরাশ হাসি। তার পরনে মেরুন রঙের সুতি কাপড়ের থ্রি পিস, চুলগুলো বেনুনি করা। আহির যেন আজ প্রথমবার গৌরীর সৌন্দর্য উপলব্ধি করছে। চোখে পড়েছে নিঃসৃদ্ধ নীরবতার ভেতর দিয়ে যেন হঠাৎ আবির্ভূত হওয়া এক অপরূপা সুন্দরী নারী। তাকে প্রথম যেদিন আহির দেখেছিল, প্রথমেই তার চোখ থমকে গিয়েছিল। তার গায়ের রং যেন ভোরের শিশির ভেজা চাঁদের উজ্জ্বল আলোর মতন। চুলগুলো কোমর ছুঁয়ে নেমে এসেছে, কালো রেশমের মতো মসৃণ। হালকা বাতাসে দুলে উঠলেই মনে হয় দিনের আকাশে সূর্যের কিরণ নড়ে উঠছে। চোখ দুটো বড়, গভীর, যেন স্থির পুকুরের জমে থাকা রহস্য। তার দৃষ্টিতে আছে এক অদ্ভুত টান, নরম, শান্ত, আবার কোথাও একটু অপ্রকাশ্য বিষাদ লুকিয়ে আছে যেন।
চোখের পাপড়িগুলো লম্বা ও মোটা, পাখার মতো দোল খাচ্ছে। নাকটি ছোটখাটো, তীক্ষ্ণ, ভীষণ মানানসই তার মুখায়বের সাথে। থুতনির আকার কিছুটা সরু, মুখের গড়ন যেন শিল্পীর তুলি দিয়ে আঁকা পরিপাটি, আকর্ষণীয়, একটুও বাড়তি নয়। আহির আকৃষ্ট হলো গৌরীর সৌন্দর্যে। গৌরীর দিকে পা বাড়াতেই মীরের কণ্ঠ ভেসে আসলো, সে ডাকছে। আহিরা সামনের দিকে পা বাড়ালো না, ঘুরে মীর এবং রাফিদকে নিয়ে দিঘির পাড়ের দিকে তিনজন অশ্ব নিয়ে বেরিয়ে যায়। গৌরী মায়ার আড়ালে একবার দূর থেকে আহিরের দিকে দেখল। না চাইতেও ঠোঁটের ফাঁকে এক টুকরো হাসি চলে আসে। দিঘির পাড়ে বড় বড় গাছ ব্যতীত কিছুই দেখা যাচ্ছে না। দিঘির পাড়ে গাছ, দিঘির জল ব্যতীত আর কী বা দেখা যাবে। দিঘির ঘাটের অবস্থা ভাঙচুর। দীর্ঘদিন ধরে দিঘির পাড়ের যত্ন নেয় না কেউ, বোধহয় কারোর দরকার হয় না। চারিদিকটা কেমন ছন্ন ছাড়া। মীর বলল, আমি ওদিন রাতে মোহিনীর চিঠি নিতে এখানে এসেছিলাম, বলেই অশ্ব থেকে নামলো। আহির অশ্ব থেকে নেমে অচেনা অশ্বধারী লোকটিকে খুঁজল। দিঘির পূবে তাকালো আহির। অচেনা সেই মধ্যবয়স্ক অশ্বধারী লোকটি দাঁড়িয়ে আছে। পরনের পোশাকটা খুবই সাদামাটা, তবু চোখে পড়ার মতো। ধুলো মাখা মলিন মাটি রঙের কুর্তা হাঁটু পর্যন্ত নেমে এসেছে, তার উপরে শীতের মোটা পোশাক। বহু পথ পাড়ি দেওয়া ক্লান্ত তার ভাঁজে লেগে আছে। পায়ে পুরনো চামড়ার স্যান্ডেল, হাঁটুর কাছে ওঠা ধুলো স্পষ্ট, কোমরের বাঁধা ক্ষয়ে যাওয়া কাপড়ের বেল্ট, তাতে ছোট্ট একটি থলে ঝুলছে। সব মিলিয়ে তার পুরো পোশাক বলে দিচ্ছে এই মানুষটা বহুদিন ধরে রাস্তায় অশ্বের পিঠে পথের সঙ্গী হয়ে আছে। দিন বলে স্পষ্ট দেখা গেল তাকে, তবে মুখটি দেখা গেল না। আহির চেষ্টাও করল না। তার দিকে তারা তিনজন এগিয়ে গেল। লোকটির চোখ দুটো বেশ বিবর্ণ দেখালো, নীরব স্থির চোখে দূর প্রান্তে তাকিয়ে আছে। সেদিকে শুধু খোলা মাঠ। আহির লোকটির পাশে দাঁড়িয়ে বলল, আপনার কথা মতো দ্য সাইলেন্ট ম্যানের বইটি শেষ করেছি। লোকটি গম্ভীর মুখে বললেন, পড়ে কি বুঝতে পারলে? আহির বইটির বিস্তারিত এবং নিজের মনের ভাবনাগুলো প্রকাশ করলো। এরপর বলল, এখন বলুন আমাকে কি করতে হবে? তোমাকে খুঁজে বের করতে হবে তারা কোথায়, জানতে হবে তাদের সাথে ঘটে যাওয়া ঘটনাটি নিশ্চয়ই কেউ না কেউ জানে, আর তারা আলিমনগরের কেউই হবে। আলিমনগরের বসবাসকারী মানুষের মধ্যে কেউ না কেউ জেনে থাকবেন, কিন্তু আপনিই তো সেসব সম্পর্কে জানতে পারতেন। আমি অনেক চেষ্টা করেছি, পারিনি। কেউ জেনে থাকলেও আমাকে বলতে চাইছে না। আমি অন্যের থেকে কথা বের করার কৌশলও জানি না। তুমি গোয়েন্দা, তুমি নিশ্চয়ই এসব জানবে, তোমাকে দিয়ে আমি আশাবাদী। বীর ও রাদীপ লোকটির কথা বলার ভঙ্গিমা দেখল, অদ্ভুত মনে হলো। মনে হচ্ছে তার ভেতরে রাগ এবং ক্রোধের বসবাস। আহির মীর ও রাদীপকে দেখেই লোকটা বলল, এরা হচ্ছে মীর এবং রাফিদ, আমার বন্ধু। প্রথমে মীরের দিকে দেখল। লোকটি মীরকে ক্ষীণ চোখে দেখল। মীরের গলার রত্নখচিত পেন্ডেন্ট লকেটের দিকে তাকালো, এরপর মুখের দিকে তাকিয়ে বলল, তুমি নিশ্চয়ই জমিদার বংশের একমাত্র সন্তান? মীর না বলতে চাইল। রাফিদ মীরকে থামিয়ে বলল, হ্যাঁ ঠিকই বলেছেন, ও হচ্ছে আমজাদ চৌধুরীর একমাত্র সন্তান, মীর চৌধুরী। লোকটি দৃষ্টি মাটির দিকে করল, পরবর্তীতে খোলা প্রকৃতির মাঝে তাকালো, দীর্ঘশ্বাস ফেলে বলল, সুখে থাকো, সব সময় তোমরা ভালো থাকো, ভালো থাকার জন্য চেষ্টা করো, আর যত দ্রুত সম্ভব সুফিয়ান এবং ফারদিনার খোঁজ করো। আপনি এখন কোথায় যাবেন? জিজ্ঞেস করলো আহির। আমি এক অজানা পথিক। পথিকের মতো ঘুরে ঘুরে বেড়াই। নির্দিষ্ট কোনো ঠিকানা নেই আমার। অশ্ব আমার সঙ্গে। রাত হলে কোনো এক গাছের নিচে দুজনে ঘুমিয়ে যাই। গভীর ঘুম কেটে যায় রাতের ঘোর অন্ধকার, এরপর সকাল, আবার পথে পথে ঘুরতে থাকি। আহির বেশ কয়েক সেকেন্ড চুপ থেকে বলল, আপনি আমাদের সাথে থাকতে পারেন যতদিন না দ্য সাইলেন্ট ম্যানের বইটির অসম্পূর্ণ কাহিনী সম্পর্কে জানতে পারছি।
লোকটি আপত্তির স্বরে বলল, না, এ হয় না। অন্যের ঘাড়ে বোঝা হয়ে থাকা উচিত না। তুমি বলছো আমি আনন্দিত। রাফিদ আহিরের রেস্ট নিয়ে বলল, হ্যাঁ, ও ঠিকই বলেছে। আপনি আমাদের সাথে চলুন। আমাদেরও ভালো লাগবে, কেননা এখন আমাদের লক্ষ্য সুফিয়ান এবং ফারদিনা সম্পর্কে জানা। আপনি আমাদের সাথে থাকলে সুবিধা হবে। লোকটি নির্বিকার চোখে মীরের দিকে তাকালো, এরপর ভেবে বলল, আচ্ছা, তোমরা যখন এত করে বলছো তবে তাই হোক। থেমে আবার বলল, এখন তোমরা কোথায় যাবে? আমি আমার কাজ শুরু করব। সুফিয়ান এবং ফারদিনা এবং মিলন হত্যার রহস্য উন্মোচন করব, আহির বলল। মিলন হত্যার কথা শুনে লোকটা কোনো প্রতিক্রিয়া করল না। মীর বলল, তুই একা না, তোর সাথে আমরাও আছি। তাহলে দেরি কিসের? বের হয়ে পড়ো তোমরা। আমি এখানেই অপেক্ষা করছি, দিঘির পাড়ে বসে থাকবো। নীরব দিঘি বলেই হেঁটে ঘাটের দিকে গেল। ঘাটটা ভাঙা, এক অংশে বসার মতো একটু জায়গা আছে। লোকটি নিস্তেজ শরীরে সেখানেই বসে। আহির, মীর এবং রাদীপ বেরিয়ে পড়ে তাদের গন্তব্যে। অচেনা অজানা গন্তব্যে। কোথায় গেলে সুফিয়ান এবং ফারদিনার হদিশ মিলবে তারা জানে না। কারা তাদের হদিশ দিতে পারবে তাও অজানা। মীর ধীর গতিতে অশ্বে চেপে সামনে এগোচ্ছে। তার চোখের সামনে ভেসে উঠল সেই পরিত্যক্ত প্রাসাদ। পশ্চিমের শেষ প্রান্তের সেই ঘটনা তার মনে হঠাৎ জানান দিল। রাফিদ এবং সে আলিমনগরের শেষ প্রান্তে দাঁড়িয়েছিল। দূর থেকে পরিত্যক্ত প্রাসাদকে পরিত্যক্ত অবস্থায় নয়, বরং জীবিত মনে হয়েছিল। মীর অন্যমনস্ক, একই সঙ্গে রাফিদও অন্যমনস্ক হয়ে ভাবছে কিছু। সে কিছু ভাবতে ভাবতে নিঃশব্দে হাসল। বিষয়টি লক্ষ্য করলো আহির, বলল, তোরা এত চুপচাপ কেন? কি ভাবছিস? আমার ভেতরে শুধু ফারদিনা আর সুফিয়ানের আর্তনাদ ভাসছে। যতক্ষণ না তাদের সম্পর্কে জানছি ততক্ষণ শান্তি পাবো না, বলল মীর। রাফিদ বলল, অপূর্ণ ভালোবাসা কষ্টের। প্রার্থনা একটাই, দুনিয়াতে কারোর ভালোবাসা যেন অপূর্ণ না থাকে, কেননা পুনর্জন্ম আর হবে না। আহির হতাশার ভঙ্গিতে ভাবলেশীনভাবে বলল, পূর্ণতার ছোঁয়া পেতে পেতে হঠাৎই বিচ্ছেদের যন্ত্রণা পেতে হয়। প্রিয় মানুষটিকে যদি হারিয়ে ফেলতে হয় তবে যেন বেঁচে থাকার ইচ্ছেটাই মরে যায়। তারা তিনজন বাজারে পৌঁছায়। বাজারের লোকদের বেশ আনাগোনা দেখা যাচ্ছে। আহির বাজারের ভেতরে ঘুরে ঘুরে বেশ কিছুক্ষণ দেখছে। কিছু লোকদের সাথে কথা বলল। সেদে সেদে দ্য সাইলেন্ট ম্যানের বইটির ঘটনার খণ্ডাংশ বলে এটা ওটা জিজ্ঞেস করছিল। কেউ কিছুই জানে না বলে স্বীকার করলো। আহির যেন অধৈর্য হয়ে পড়ছে। যত দ্রুত সম্ভব জানতে হবে বইটি অসম্পূর্ণ কেন রেখেছি। অচেনা সেই লোকটির জন্য নয়, সারা বিশ্বের মানুষের জানা দ্য সাইলেন্ট ম্যানের বইটি হাজার হাজার মানুষ পড়েছে। সবার মধ্যে এখন পর্যন্ত একটাই প্রশ্ন, রাখাল বাসিওয়ালার আসল পরিচয় কি? কি লুকিয়েছিল সে? তার আলিমনগর থাকার পেছনে আসল রহস্য কি ছিল? ফারদিনা হঠাৎ করে গায়েব হওয়ার পেছনে কারণ কি? আলিমনগর মানবশূন্য হওয়ার পেছনে কে ছিল? আহির চেতনা কমাতে সিগারেট ধরালো, কিন্তু টানলো না। কি যেন ভেবে ফেলে দিল। এরপর বাজারে কোলাহল ছেড়ে দূরে গেল। একটা ঢালের উপর দাঁড়িয়ে আছে। ঢালের অপর প্রান্তে নদী। নদীর ধার ঘেঁষেই বাজার। আহির একটি পাথরের উপর দাঁড়িয়ে আছে। নদীর ঢেউয়ের শব্দ শুনছে। ঢেউয়ের সাথে সাথে যেন সুফিয়ানের শেষ কথাগুলো ভেসে আসছে। মীর ও রাফিদ বাজারের ভেতর থেকেই আহিরের নিকট আসলো। আজ কাউকে পেল না যে অসম্পূর্ণ বইটির লেখকের সন্ধান দিবে। কি হয়েছিল সেদিন সবটা জানাবে। মীর বলল, কাউকে তো পেলাম না যে আমাদের সাহায্য করবে। তালুকদার বংশের শেষ পরিণতি বলবে। তোমরা রশিদ তালুকদারের বংশ সম্বন্ধে জানতে চাও কেন? তাৎক্ষণিক তাদের পেছন থেকে এক বৃদ্ধ লোকের কণ্ঠস্বর ভেসে আসলো। তারা ঘুরে তাকালো। বৃদ্ধা লোকটির বয়স আনুমানিক ৮০ বছরের বেশি। জীর্ণ শীর্ণ শরীর, চামড়া একদম তুলতুলে। লাঠির উপরে তার হাতের ভর। বয়স হলেও যেন হাড় মজবুত, যার ফলে এখনই কিছুটা ঝুঁকে হলেও দাঁড়িয়ে আছে। আহির, মীর এবং রাফিদ লোকটির কাছে এগিয়ে এলো। আহির বলল, আপনি কি করে জানলেন আমরা তাদের খোঁজ করছি? তোমরা এক লোকরে জিগাইছো, আমি ওই দোকানে বইসা আছিলাম তখন। আপনি বলতে পারবেন রশিদ তালুকদারের সম্পর্কে, তার বংশের সবার সম্পর্কে?
তার মেয়ে এবং তার হবু স্বামী সুফিয়ান হায়দারের সম্পর্কে? আহির বিনা বাধায় একসাথে অনেকগুলো প্রশ্ন করে ফেলছে। লোকটি আহিরের প্রশ্নে বিস্ফোরিত চোখে তাকালো মাটিতে। উনি কেঁদে উঠলেন, শরীরে কাঁপুনি সৃষ্টি হলো। মীর লোকটাকে ধরে একটা পাথরের উপর বসিয়ে দিল। লোকটি সময় নিল জবাব দিতে। আহির অধৈর্য হয়ে আবার বলল, কি জানেন তাদের সম্বন্ধে? কি হয়েছিল সুফিয়ান হায়দারের? লোকটি কাঁপতে কাঁপতে বলল, ওই ঘটনা আর মনে করতে চাই না বলেই লোকটি হু হু করে কেঁদে উঠল।